ব্রাজিল থেকে আমেরিকাগামী একটা প্লেন যেটাতে রয়েছে মাত্র 8 জন যাত্রী অদ্ভুত কারণে সেটা অ্যামাজনের ঘন জঙ্গলের মাঝখানে গিয়ে ক্র্যাশ করে। যদিও সমস্ত যাত্রী এই দুর্ঘটনা থেকে সুস্থভাবে বেঁচে যায়, কিন্তু এখন তারা বিশাল ঘন জঙ্গলের মাঝে আটকে গিয়েছে, যেখানে তাদের উদ্ধারের জন্য কেউ নেই। এখন তারা কি এই জঙ্গলে থাকা বিপদ থেকে বেঁচে নিজেদের ঘরে ফিরতে পারবে? এই সব কিছুই দেখবো আজকের এই অসাধারণ মিস্ট্রি অ্যাডভেঞ্চার সিরিজে। তো চলো শুরু করা যাক। শুরুটা হয় একটা ছোট যাত্রীবাহী প্লেন থেকে, যেটা আমেরিকা যাচ্ছে। তখন এক যাত্রী অবাক হয়ে জানতে চাই কেন তাদের ফ্লাইটের রুট পরিবর্তন করা হয়েছে। এখানে ফ্লাইট অ্যাটেন্ডেন্ট তাকে ব্যাখ্যা করে তাদের আসল রুটের আবহাওয়া খুব খারাপ, তাই পাইলট নিজে সিদ্ধান্ত নিয়ে রুট পরিবর্তন করেছে এবং এখন তারা অ্যামাজনের উপর দিয়ে উড়ে যাবে। যেহেতু এই ফ্লাইটে কেবল 8 জন যাত্রী আছে, তাই তারা রুট পরিবর্তন নিয়ে খুব একটা ভাবেনি। কিন্তু একটু এগোতেই পুরো প্লেন আচমকা কাঁপতে শুরু করে। পাইলট লক্ষ্য করে যে হঠাৎ করে তাদের জিপিএস সিস্টেম আর কাজ করছে না, এমনকি কোনো কন্ট্রোল প্যানেলও চলছে না। পাইলট দ্রুত মূল ঘাঁটি থেকে সাহায্য চাওয়ার চেষ্টা করে, কিন্তু তার এই চেষ্টাও ব্যর্থ হয়, কারণ রেডিও কমিউনিকেশন ডিভাইসও কাজ করছে না। তবে অদ্ভুতভাবে পাইলট আগে থেকে এমন কিছু ঘটতে পারে বলে সন্দেহ করেছে। সে প্লেনটাকে নিরাপদে ল্যান্ড করানোর চেষ্টা করতে করতে নিজের ফোন দিয়ে একটা শেষ ভিডিও বার্তা রেকর্ড করতে থাকে, যে প্লেনের মধ্যে যেসব বড় বড় সিক্রেট লুকিয়ে আছে তা দেখেই তার আগে থেকে এমন দুর্ঘটনার আন্দাজ করা উচিত ছিল। এখন প্লেন আরও নিচে নেমে জঙ্গলের দিকে পড়তে থাকে, যেখানে পাইলট কোনো মতে পাহাড়গুলোকে এড়িয়ে গাছের ডালপালা ব্যবহার করে প্লেনের গতি কমানোর চেষ্টা করে, যাতে ক্র্যাশের ধাক্কা কম হয়। আর কয়েক কিলোমিটার টেনে নিয়ে যাওয়ার পর শেষমেশ প্লেন থেমে যায়। এখানে প্লেনে থাকা সব 8 জন যাত্রী নিরাপদে থাকে, কিন্তু ফ্লাইট অ্যাটেন্ডেন্ট যে সিট বেল্ট পরেনি সে প্লেনের আঘাতে ঘটনাস্থলেই মারা যায়। এখন যাত্রীরা ভয় পেয়ে নিজেদের মধ্যে আলোচনা শুরু করে যে তাদের এখন কি করা উচিত। তারা নিশ্চিত হয় যে ফ্লাইট অ্যাটেন্ডেন্ট ছাড়া অন্য কারো থেকে বড় কোনো আঘাত লাগেনি, তাই 2 জন যাত্রী দ্রুত ককপিটে গিয়ে পাইলটের অবস্থা দেখতে থাকে। কিন্তু সেখানে দেখা যায় কিছু গাছের ডাল পাইলটের বুকের মধ্যে ঢুকে গেছে, তবুও সে তখনও জীবিত ছিল। তাই তারা পাইলটকে ধীরে ধীরে সিটটাকে সরানোর চেষ্টা করে, যাতে সে ভালোভাবে নিঃশ্বাস নিতে পারে। ঠিক তখনই হঠাৎ প্লেনের বাহির থেকে আগুন লাগার শব্দ হয়, যার ফলে সব যাত্রী দ্রুত প্লেন থেকে বের হয়ে আসে আর সে আগুন নেভানোর চেষ্টা করে, কারণ যদি পুরো প্লেন পুড়ে যায় তাহলে উদ্ধারকারী দল আসা পর্যন্ত তারা থাকবে কোথায়। কিছু সময় পরে যখন পরিস্থিতি শান্ত হয়, তখন 8 জন যাত্রী সবাই একসাথে হয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করতে থাকে, কিভাবে পাইলটের রুট পরিবর্তনের পর তারা অ্যামাজনের কোনো গভীর অঞ্চলে এসে পড়েছে। এছাড়া কারো সেলফোনে কোনো সিগন্যাল আসছে না, মানে এই ঘন জঙ্গলে স্যাটেলাইট ফোন ছাড়া বাইরে কারোর সাথে যোগাযোগ করা বা সাহায্য চাওয়া সম্ভব নয়। এই জঙ্গল শত শত মাইল জুড়ে বিস্তৃত, তাই হেঁটে বের হওয়ার তো প্রশ্নই আসে না। এদিকে বাইরের কেউ জানে না যে তারা এখানে জঙ্গলে আটকে আছে, তাই কেউ তাদের উদ্ধার করতেও আসবে না। এখন 8 জন যাত্রীর মধ্যে একজন, যার নাম জ্যাক, সে সবার পরিচয় জানতে চায়, যাতে তারা একে অপরকে জানার পর মিলেমিশে সিদ্ধান্ত নিতে পারে যে তাদের সবার আগে কি করা উচিত। জ্যাক নিজের পরিচয় দিয়ে বলে যে সে একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে ইনভেস্টিগেটর হিসেবে কাজ করছে, যাতে মানুষ ইন্স্যুরেন্স সংক্রান্ত প্রতারণা করতে না পারে। আর সে এখন নিজের একটা কেস শেষ করে আমেরিকায় ফিরে যাচ্ছে। তারপর আরেকজন যাত্রীর নিজের নাম বলে কেভিন, সে পেশায় একজন ডাক্তার। সে বলে কয়েক বছর ডাক্তারি করার পর এখন সে মেডিকেল ইকুইপমেন্ট বিতরণের ব্যবসা শুরু করেছে। এই কারণে সে তার নতুন কোম্পানির জন্য ডিল সম্পূর্ণ করে আমেরিকায় ফিরে যাচ্ছে। ডাক্তার কেভিন এখানে পাইলটকে দেখে বুঝে নেয় যে তার ভোকাল কর্ডে আঘাত লেগেছে, তাই সে কথা বলতে পারছে না। আর সে হলো এখানকার একমাত্র পাইলট যে তাদের এখান থেকে বের করে নিয়ে যেতে পারবে, তাই তাদের যেভাবেই হোক তাকে বাঁচাতেই হবে। এখানে তৃতীয় যাত্রী ক্রিস্টি নামের একটা মেয়ে বলে যে সে প্রায় বিভিন্ন দেশে ভ্রমণ করে এবং তার ভিডিওগুলো সে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। এবারও সে ঘুরতে গেছে অন্য একটা দেশে, তবে নিজের অতীত সম্পর্কে প্রশ্ন করা হলেও সে কিছুই বলে না। এখানে চতুর্থ যাত্রী হলো কার্লোস নামের একজন রেসলার, যে মূলত মেক্সিকোর বাসিন্দা, তবে এখন একটা ফাইটিং কম্পিটিশনের জন্য এই ফ্লাইটে করে সে আমেরিকায় যাচ্ছে। এরপর একটা তরুণ দম্পতি ডন এবং অ্যামি, তারা বলে তারা তাদের নতুন বিয়ের পর হানিমুনে বেরিয়েছে। অবশেষে আছে একটা মধ্যবয়সী দম্পতি ডেভিড এবং লিসা, তারা মূলত আমেরিকার একটা ছোট শহরে একটা হোটেল চালায়, তবে এখন ডেভিডের হার্ট সার্জারির জন্য বাইরে যাচ্ছে। এভাবে 8 জন যাত্রী একে অপরের সম্পর্কে মোটামুটি জেনে নেই। এদিকে তাদের সঙ্গে আছে আহত পাইলট, যে এখন কিছু বলার অবস্থায় নেই। তো জ্যাক সবার উদ্দেশ্যে বলে যে তাদের সবার প্রথমে প্লেনের সমস্ত খাবার এবং পানি একত্র করে রেশন হিসেবে ভাগ করা উচিত, যাতে তারা বুঝতে পারে তারা কতদিন টিকে থাকতে পারবে। তারা দেখে প্লেনের খাবার ও পানি সর্বোচ্চ মাত্র 3 দিন চলবে। এরপর জ্যাক বলে যেহেতু জঙ্গলে বৃষ্টি বা ঝড় আসলে তাদের প্লেনের ভেতর আশ্রয় নিতে হতে পারে, তাই মৃত ফ্লাইট অ্যাটেন্ডেন্টকে তারা প্লেনের বাইরে বের করে কিছুটা দূরে সরিয়ে রাখতে হবে, যাতে প্লেনের ভেতরে জায়গা থাকে। এখন শুরুতে তারা এই ছোট কাজগুলো শেষ করে, আর এখন তাদের এখান থেকে বের হওয়ার পরিকল্পনা করতে হবে। তখন জ্যাক এবং বাকি সবাই আহত পাইলটের কাছে জানতে চাই যে তার প্লেনে কি কোনো স্যাটেলাইট ফোন আছে কিনা, যার মাধ্যমে তারা বাইরে সাহায্যের জন্য যোগাযোগ করতে পারে। এছাড়া এই প্লেন কিভাবে তার মূল রাস্তা ছেড়ে এই জঙ্গলে এসে পড়েছে, প্লেন কোনো খারাপ আবহাওয়া ছাড়াই এখানে ক্র্যাশ হয়ে গেল কেন। পাইলট কিছু বলার চেষ্টা করে, মনে হচ্ছে সে কোনো সিক্রেট জানে, কিন্তু কথা বলতে না পারায় সে কিছুই বলতে পারে না। জ্যাক তখন বলে যেহেতু কেভিন একজন ডাক্তার, তাই সেই জন্য পাইলটের চিকিৎসা করে, কিন্তু কেভিন তখনই তা অস্বীকার করে, কারণ পাইলটকে বাঁচাতে হলে তার সার্জারি করতে হবে।
আর এখন জঙ্গলের মধ্যে তার কাছে কোনো সার্জারি যন্ত্রপাতি বা ওষুধ কিছুই নেই। এই অবস্থায় সার্জারি করলে বরং পাইলট আরো দ্রুত মারা যাবে। তাই সবাই সিদ্ধান্ত নেই যে এখন পাইলটের সুস্থ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এদিকে লিসা প্লেন থেকে খাবার এনে সবার মাঝে অল্প অল্প করে ভাগ করে দেয়। আর খাবার খাওয়ার পর সবাই একটা নতুন আশা নিয়ে বের হওয়ার কথা ভাবতে থাকে। তখন ক্রিস্টির নিকটবর্তী একটা পাহাড়ের দিকে তাকিয়ে বলে, কে জানে যদি তারা উপর দিকে উঠে তাহলে হয়তো মোবাইলে কোনো সিগন্যাল পাওয়া যাবে, তাই তাদের সেখানে গিয়ে চেষ্টা করা উচিত। তবে তখন সন্ধ্যা হয়ে গেছে, তাই তারা ঠিক করে পরের দিন সকালে তারা পাহাড় উঠবে। যাই হোক, আমার বাংলা স্টোরি ইংলিশ মুভি চ্যানেলটা কেমন লেগেছে আপনাদের অবশ্যই জানাবেন, এবং এরকম ভিডিও পেতে আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং এই ভিডিওর কোন কোন দৃশ্যগুলো আপনাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর এটা কোনো বাস্তবের লগে ঠিক তখনই পাইলটের অবস্থা আরও খারাপ হতে থাকে। এখানে কেভিন, যে ডাক্তার হলো এতক্ষণ কিছু করেনি, সে এখন ঘোষণা করে যে এমন অবস্থায় তো পাইলট এমনিতেই মারা যাবে, তাই সে ঝুঁকি নিয়ে হলেও পাইলটের এই অবস্থাতেই কোনোভাবে তার সার্জারি করার চেষ্টা করবে। সে বাঁচবে কি বাঁচবে না সেটা তার ভাগ্যের উপর নির্ভর করবে। কেভিনের কথা মতো সব সদস্য প্লেন থেকে প্রয়োজনীয় সরঞ্জাম খুঁজে আনে যা কেভিনের সার্জারির কাজে লাগতে পারে। তার একটা সবজি কাটার ছুরি আর অ্যালকোহল সহ অন্যান্য টুকিটাকি জিনিসপত্র জোগাড় করে। এখন ডাক্তার কেভিন অ্যানেস্থেসিয়া ছাড়াই সার্জারি শুরু করে। ফলে পাইলট প্রচণ্ড কষ্ট পেতে থাকে। সৌভাগ্যক্রমে সার্জারি প্রত্যাশার চেয়ে ভালো হয়। ডাক্তার কেভিন জানাই আজ রাত বিশ্রামের পর পাইলট সুস্থ হয়ে উঠবে, কিন্তু তখনও কেউ আজ করতে পারেনি তাদের সঙ্গে সামনে কি ঘটতে যাচ্ছে। রাতে যখন সবাই বাইরে ঘুমাচ্ছে, এক মুখ ঢাকা ব্যক্তি এসে আহত পাইলটের মুখ চেপে ধরে এবং তাকে শ্বাসরোধ করে হত্যা করে। সকালে যখন সবাই ঘুম থেকে উঠে তখন মৃত পাইলটকে দেখে তারা প্রচণ্ড অবাক হয়ে যায়, কারণ গত রাতে সার্জারির পরে পাইলটের অবস্থা বেশ ভালো হয়ে ওঠে এবং সে তো তাদেরকে কিছু গুরুত্বপূর্ণ সিক্রেট জানানোর কথা বলেছে। ডাক্তার কেভিনা বলে তার শরীরে কোনো ইনফেকশন হয়নি, তাহলে পাইলট মারা গেল কিভাবে। সবাই আলোচনা করতে থাকে যে গত রাতে কারো উচিত ছিল পালাক্রমে পাইলটের দেখভাল করা। যাই হোক, এখন তারা কিছুই করতে পারবে না এবং সম্ভবত পাইলটের আঘাতের কারণেই মারা গেছে। তাই তারা পাইলটের মৃতদেহ সেই মৃত ফ্লাইট অ্যাটেন্ডেন্টের দেহের পাশে একটু দূরে একটা গাছের নিচে রেখে আসে, যাতে যদি এখানে কোনো উদ্ধারকারী দল আসে তখন তারা এই দুজনের দেহ তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারে। তাই তারা কাউকে কবর দেয় না। তবে কেউ খেয়াল করে না যে পাইলটের পকেট থেকে তার ফোন পড়ে গেছে এবং ড্যানি সেটা চুপি চুপি তুলে নেয়। ড্যানির স্ত্রী অ্যামি তাকে এ ব্যাপারে জিজ্ঞেস করলেও ড্যানি তাকে এবং অন্য কাউকে কিছু না বলার নির্দেশ দেয়, কারণ এখন সে আর কাউকে বিশ্বাস করতে পারছে না। এরপর ড্যানি একা পাইলটের দেহের কাছে যায় এবং তার আঙ্গুল কেটে নেয়, যাতে তারা এই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ফোনটা আনলক করতে পারে। এদিকে সেই মধ্যবয়সী দম্পতি যখন একসাথে হয় তখন লিসা তার স্বামী ডেভিডকে বলে যে তার মনে হয় না পাইলট স্বাভাবিকভাবে মারা গেছে। লিসা একসময় একটা হসপিটালের নার্স হিসেবে কাজ করেছে এবং একবার সে এক রোগীকে শ্বাসরোধ হয়ে মারা যেতে দেখেছে। লিসার মতে পাইলটের মুখও সে হসপিটালের রোগীর মতো কালো হয়ে গিয়েছে, মানে কে ইচ্ছাকৃতভাবে তার শ্বাসরোধ করেছে। তবে সেটা সবার সামনে প্রকাশ্যে বলেনি, কারণ স্পষ্টতই এই 8 জনের মধ্যেই কেউ একজন পাইলটকে হত্যা করেছে। তখন তার স্বামী ডেভিড অবাক হয়ে জিজ্ঞেস করে যাত্রীদের মধ্যে কেউ কেনই বা পাইলটকে মারবে। কিন্তু লিসার মতে এই বিষয়টা এখন তাদের খুঁজে বের করতে হবে, আর এখন থেকে তাদের সাবধান থাকতে হবে এবং নিজেদের ছাড়া আর কারোর উপর ভরসা করা উচিত হবে না। এই কথা বলার সময় হঠাৎ লিসা অনুভব করে কেউ তাদের কথা শুনছে, তাই সে সঙ্গে সঙ্গে সেই আলোচনা অর্ধেকেই বন্ধ করে দেয়। এদিকে ট্রাভেলার ক্রিস্টি অ্যামির কাছে এসে বলে সেই জানে ড্যানি আর অ্যামি আসলে বিয়ের পর হানিমুনে যাচ্ছে না, তো সেই জন্য তাকে সত্যি কথা বলে দেয়। তখন অ্যামি স্বীকার করে নেয় যে সে আসলে একজন ধনী ব্যবসায়ীর মেয়ে এবং ড্যানি তার পরিবারের ড্রাইভার। কিন্তু তারা একে অপরের প্রেমে পড়ে যায় এবং যখন তাদের মনে হয় যে তাদের পরিবার কখনোই সম্পর্ক মেনে নেবে না, তখন তারা নিজেদের দেশ ছেড়ে এই ফ্লাইটে করে আমেরিকা চলে যাচ্ছে। ক্রিস্টি বুঝতে পারে তারা মিথ্যা বলেছে, যাতে অন্য যাত্রীরা তাদের সন্দেহের চোখে না দেখে। এদিকে কার্লোস সবাইকে একটা ভালো খবর দেয় যে সেই প্লেনের ধ্বংসাবশেষের মধ্যে সে একটা জিপিএস ডিভাইস খুঁজে পেয়েছে। সে বলে যদি সেই ডিভাইসটাকে পাশের পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়ে অ্যাক্টিভেট করতে পারে তাহলে তাদের কাজ হয়ে যাবে। এর সিগন্যাল অনেক দূর পর্যন্ত যাবে। তাছাড়া এই ডিভাইসের যতটুকু ক্ষতি হয়েছে সেটা সে আগামীকালের মধ্যে ঠিক করে ফেলবে। তখন এই কথা শুনে সবাই নিশ্চিন্তে নিঃশ্বাস নেয়, কারণ অবশেষে তাদের এখান থেকে বের হওয়ার একটা রাস্তা তৈরি হয়েছে। কার্লোস জানায় যে তার বাবা একসময় ইলেকট্রিশিয়ান ছিল এবং তার থেকেই সে এসব কাজ শিখেছে, কিন্তু সে নিজে একজন ফাইটার হতে চেয়েছে, তাই সে তার বাবার দোকান ছেড়ে দেয়। তখন জ্যাক বলে ঠিক আছে, আজকের মধ্যে কার্লোস এই জিপিএস ডিভাইসটা ঠিক করুক, আর তার হিসাব মতে পাহাড়ে চড়ে যেতে তাদের অর্ধেক দিনের সময় লাগবে। তাই তারা ঠিক করে কাল সকাল হলেই তারা ডিভাইস নিয়ে উপরে উঠবে। কিন্তু লিসা তখন তাদেরকে একটা খারাপ খবর শোনায় যে তাদের খাবার চুরি হয়ে গেছে। যদিও তাদের এখানে আটকে পড়ার মাত্র 1 দিন হয়েছে, যে খাবার তাদের 3 দিন চলার কথা এখন তা 1 দিনেই শেষ হয়ে গেছে। তখন ক্রিস্টি আর জ্যাক তাড়াতাড়ি প্লেনে গিয়ে খুঁজতে থাকে যে কে তাদের খাবার পানি চুরি করেছে, আর যে রেশন পানিতে তাদের 3 দিন চলে যেত তা এখন মাত্র 1 দিনেই শেষ হয়ে গেছে। এখানে ক্রিস্টির খোঁজার দক্ষতা দেখে জ্যাক মন্তব্য করে সে সাধারণ কোনো ট্রাভেলার হতে পারে না, কারণ যেভাবে সে তদন্ত করছে সাধারণ মানুষ সেভাবে তদন্ত করে না।
তখন ক্রিস্টি অবশেষে তার পেশা সম্পর্কে জানায় যে সে আসলে একজন রিপোর্টার, যে কিনা বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে সেখানকার গ্যাংদের এক্সপোজ করে এবং তাদেরকে পুলিশে ধরিয়ে দেয়। তাই সে নিজের ব্যাপারে মিথ্যা বলেছে, যাতে যদি যাত্রীদের মধ্যে কোনো ক্রিমিনাল থাকে তাহলে সে তার উপর আক্রমণ না করে। মানে এখানে উপস্থিত 8 জন যাত্রী প্রত্যেকেই তাদের অতীত গোপন করছে। এদিকে এখন যেহেতু তাদের কাছে খাবার পানি আর নেই, তাই কার্লোসকে জিপিএস ডিভাইস ঠিক করতে রেখে বাকি সবাই জঙ্গলে খাবারের পানি খুঁজতে বেরিয়ে পড়ে। পথে যেতে যেতে তারা কিছু নীল রঙের মাশরুম দেখে। ক্রিস্টি তার রিপোর্টিং অভিজ্ঞতা থেকে জানে এগুলো খেলে কোনো মানুষের কয়েক ঘন্টার মধ্যে মৃত্যু হতে পারে, তাই সে কাউকে ভুলেও এগুলো ছুঁতে মানা করে। সে আরও বলে এমন মাশরুম সাধারণত ভেজা জায়গায় জন্মায়, মানে আশেপাশে কোথাও বড় কোনো পানির উৎস থাকতে পারে। আর সামনে এগোতেই তারা একটা পুকুর খুঁজে পায়, তবে এখানকার পানি পরিষ্কার নয়, তাই তাদেরকে এটাকে বিশুদ্ধ করার উপায় বের করতে হবে যাতে তারা পান করতে পারে। ঠিক তখনই হঠাৎ তারা পেছন থেকে গুলির আওয়াজ শুনে এবং সবাই দ্রুত দৌড়ে গিয়ে দেখে এটা আসলে ডেভিড, যে তার স্ত্রী লিসার সাথে নিজের বন্দুক দিয়ে একটা বানরের শিকার করেছে যাতে তারা সেটা খেতে পারে। আসলে তাদের মালপত্রের মধ্যে একটা বন্দুকও ছিল, যার কথা তারা কাউকে বলেনি। লিসা এখন সবাইকে জানায় তারা কাউকে ভয় দেখাতে চায়নি, তাই তারা তাদের বন্দুকের ব্যাপারে কিছু বলেনি। এখন ডেভিডের শিকার করার বানর খেয়ে সবাই আজকের রাতের খাবার সারে। এদিকে ক্রিস্টি আর জ্যাক মিলে একটা ব্যবস্থা করে পুকুরের পানিকেও বিশুদ্ধ করে ফেলে যাতে তা পান করার উপযোগী হয়। মানে আজকের জন্য তাদের খাবার ও পানির সমস্যা মিটে গেছে। তবে একজন সদস্য অ্যামি বানর খেতে পারে না, তাই তার খাবার যাতে নষ্ট না হয় এই জন্য ডেভিড নিজেই তার খাবার খেয়ে নেয়। এরপর জ্যাক সবাইকে বলে তাদের ব্যাগে কি ডেভিড আর লিসার মতো বিপজ্জনক কোনো কিছু লুকানো আছে নাকি না, কারণ সবার এ ব্যাপারে জানার অধিকার রয়েছে। কার্লোস তার ব্যাগ খুলে দেখায় তার কাছে শুধু তার ফাইটিং মাস্ক আছে, যা রিংয়ে লড়ে তার ফাইটিং পার্সোনালিটিকে রিপ্রেজেন্ট করে। এছাড়াও আগামীকাল তারা জিপিএস ডিভাইস দিয়ে সংকেত পাঠিয়ে সাহায্য আনবে, তাই এখন আপাতত তাদের একে অপরকে ভয় পাওয়ার কোনো দরকার নেই। কিন্তু রাতের বেলা যখন সবাই ঘুমাচ্ছে তখন হঠাৎ ডেভিডের শরীর খারাপ হতে শুরু করে এবং দূর থেকে কেউ প্লেনের আড়াল থেকে লুকিয়ে এটা দেখতে থাকে। এখন সেই অজানা ব্যক্তি তার স্যাটেলাইট ফোন বের করে একটা মেয়েকে ফোন করে আর বলে তাদের প্ল্যান এখন পর্যন্ত পুরোপুরি সফল এবং সেটা আরও দ্রুত এগিয়ে নেবে। মানে তাদের মধ্যে থেকে কোন একজনের কাছে স্যাটেলাইট ফোন আছে, কিন্তু সেই সদস্য ইচ্ছাকৃতভাবে তা লুকিয়ে রেখেছে এবং সে শুরু থেকেই এই সব কিছু ঘটাচ্ছে। কিন্তু কেন, এটা একটা বড় রহস্য যা আমরা পরে জানতে পারবো। পরদিন সকালে সবাই লিসার কান্নার শব্দে জেগে ওঠে, কারণ তার স্বামী ডেভিড রাতেই মারা গেছে। ডাক্তার কেভিন দ্রুত পরীক্ষা করে জানায় ডেভিডের মুখ থেকে ফেনা বের হচ্ছে, তার মানে তার ফুড পয়জিং হয়েছে এবং সম্ভবত তাকে টক্সিক মাশরুম খাওয়ানো হয়েছে, যেটা তারা আগের দিন রাস্তায় দেখেছে। এখন এটা শুনে লিসা রেগে যায় আর সে সবাইকে বলতে শুরু করে যে তাদের মধ্যে থেকে কেউ একজন একে একে সবাইকে হত্যা করছে, তবে এখনো কেউ জানে না তাদের মধ্যে থেকে কেউ একজন কেন বাকিদের মারতে যাবে। এই 8 জন তো ফ্ল্যাটের আগে একে অপরকে চিনতই না। লিসা আরও বলে ক্যাপ্টেন কেউকে ইচ্ছাকৃতভাবে মেরেছে এবং সে তখনই তার মুখ দেখে সেটা বুঝতে পারে, তবে তখন সে চুপ থাকে যাতে সবাই একে অপরের সাথে ঝগড়া না করে। লিসার মনে পড়ে যায় সে এসব কথা নিজের স্বামী ডেভিডকে বলে, আর তখনই সে অনুভব করে পেছন থেকে কেউ আসছে যে তাদের সব কথা শুনছে। তাই সেই খুনিটা ডেভিডকেও টার্গেট করে হত্যা করেছে। গতকাল যখন জঙ্গলে তারা বিষাক্ত মাশরুম পায় তখন তাদের মধ্যে থেকে কেউ একজন গোপনে সেই মাশরুম তুলে নিয়েছে এবং রাতে ডেভিডের খাবারের সাথে মিশিয়ে দিয়েছে। তার উপরে ডেভিড গতকাল অ্যামির খাবারও খায়, তাই কে জানে অ্যামির খাবারেও হয়তো বিষ ছিল। এখন এখানে সবাই আতঙ্কিত হয়ে পড়ে, কারণ যদি তাদের মধ্যে থেকে কেউ খুনি হয়ে থাকে তাহলে প্রত্যেকের জীবনই বিপদের মুখে। তার উপর হঠাৎ করে তাদের প্লেন জঙ্গলে এসে ক্র্যাশ হওয়া এবং এরপর একে একে সদস্যদের মৃত্যুবরণ করা, এই সব কিছু ইঙ্গিত দিচ্ছে যে এইসব কোনো দুর্ঘটনা নয়, বরং আগে থেকেই পরিকল্পিত। এখন সবাই এখানে আলাদা হয়ে যায়, কারণ কেউই কারোর উপর ভরসা করতে পারছে না। ড্যানি তার স্ত্রী অ্যামিকে পাইলটের ফোন দেখায়, যেটা সে আগেই তুলে রেখেছে। সেই ফোনে পাইলটের শেষ ভিডিও রেকর্ডিং পাওয়া যায়, যেখানে সে নিজেই স্বীকার করেছে যে কিভাবে প্লেনে এক বিশাল গোপন রহস্য লুকিয়ে আছে এবং ইচ্ছাকৃতভাবে এটা ক্র্যাশ করানো হয়েছে। ড্যানি এবং অ্যামি সেই ভিডিও বাকি সবার সাথেও শেয়ার করে, ফলে এখন সবাই নিশ্চিত হয় যে এখানে সত্যি বড় ধরনের কোনো বিপদ লুকিয়ে আছে, আর পেছনের 2টা মৃত্যু দুর্ঘটনাবশত নয় বরং পরিকল্পিত। এখন কার্লোস জানায় সে অবশেষে জিপিএস ডিভাইসটা ঠিক করে ফেলেছে এবং এখন তাদের শুধু পাহাড়ে চড়াই যেতে হবে। কিন্তু এখন আর কেউ একে অপরের উপর ভরসা করতে পারছে না, কারণ তাদের মধ্যে যে আসল খুনি রয়েছে সে চাচ্ছে না এই মিশন সফল হোক, কারণ একবারে ডিভাইস কাজ করতে শুরু করলেই তারা এখান থেকে বেরিয়ে যেতে পারবে। তারা আলোচনা করতে শুরু করে যে কোন কোন সদস্য পাহাড়ের উপরে যাবে আর কারা নিচে থেকে ক্যাম্পের সুরক্ষায় থাকবে, কারণ সবাই একসাথে উপরে উঠতে পারবে না। তখন জ্যাক বলল ঠিক আছে, সে নিজে থেকে এখানে ক্যাম্প পাহারা দেবে, আর কার্লোসের সাথে ডাক্তার কেভিন এবং ক্রিস্টি এই 2 জন পাহাড়ে উঠবে এবং জিপিএস ডিভাইস ইনস্টল করবে। 3 জনই এখন ডিভাইস নিয়ে উপরে উঠতে শুরু করে। তারা জানতো যদি তাদের মধ্যে কেউ খুনি হয় তাহলে বাকি 2 জন মিলে তাকে সামলাবে। এদিকে ওঠার সময় কার্লোস চুইংগাম খেতে থাকে, আর ক্রিস্টি তার গামের মোরগটি দেখে বুঝতে পারে এটা তো সেই খাবার থেকে এসেছে যা আগে চুরি হয়েছে, মানে কার্লোসই তাদের খাবার চুরি করেছে।
তাহলে হতে পারে সেই আসল খুনি, যদিও সে এখনই কারো কাছে কিছু প্রকাশ করে না আর নিজেই কার্লোসের উপর নজর রাখতে থাকে যাতে সে কোনো সমস্যা না করে। তার উপরে জিপিএস ডিভাইসটা কার্লোসের কাছেই ছিল। যদি কার্লোস ডিভাইসটা নষ্ট করে ফেলে সেই ভয়ে সেই ডিভাইসটা তার কাছ থেকে নিয়ে নেয়। এরপর তিনজন মিলে পাহাড়ে চড়তে থাকে আর অর্ধেক দিন পর তারা শেষ পর্যন্ত চূড়ায় পৌঁছে যায়। কিন্তু যখন তারা পাহাড়ে চড়ে যাচ্ছে তখন হঠাৎ ক্রিস্টির পা পিছলে যায় এবং সে পাহাড়ের কিনারে ঝুলে পড়ে। তার উপর ডিভাইসটাও ঠিক কিনারার কাছাকাছি পড়েছে। তাদের তিনজনেরই জানা আছে যদি এই ডিভাইস নিচে পড়ে যায় তাহলে তাদের এখান থেকে বের হওয়ার একমাত্র পথ বন্ধ হয়ে যাবে। তাই নিজের জীবন বাজি রেখে ক্রিস্টি প্রথমে ডিভাইসটা ধরে নেয়। অন্যদিকে কার্লোস আর ডক্টর কেভিন নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে ক্রিস্টি আর ডিভাইস দুজনকে টেনে উপরে তুলে নেয়। আর এই ঘটনার পর তিনজনের মধ্যে পারস্পরিক বিশ্বাস তৈরি হয়ে যায়, কারণ যদি তাদের মধ্যে কেউ খুনি হতো তাহলে সে সহজে বাকিদের নিচে ফেলে হত্যা করতে পারত, কিন্তু বরং তারা একে অপরকে বাঁচায়। এখন কার্লোস শেষমেশ জিপিএস ডিভাইস সেট আপ করতে শুরু করে। সেখানে ডাক্তার কেভিন তার মোবাইল ফোনও চেক করে, কিন্তু তাতে এখনো কোনো সিগন্যাল আসেনি। মানে এখন তাদের শুধুমাত্র জিপিএস সিগন্যালের উপরই আশা রাখতে হবে। কিছুক্ষণ পর কার্লোস বাকি দুজনকে জানায় যে সে অবশেষে জিপিএস ডিভাইস চালু করেছে এবং কয়েক ঘন্টার মধ্যেই উদ্ধারকারী সিগন্যাল চারপাশে ছড়িয়ে পড়বে আর কেউ না কেউ এসে তাদের উদ্ধার করবে। এখন সূর্য ডুবে যাচ্ছে, তাই তিনজন নিজে তাদের ক্যাম্পে ফিরে আসতে শুরু করে। এদিকে নিচে থাকা বাকিরা একে অপরকে মোটেও বিশ্বাস করতে পারছে না। লিসা বন্দুক তাক করে জ্যাককে দূরে থাকতে বলে, কারণ তার স্বামী মারা যাওয়ার পর সে আর কাউকে বিশ্বাস করতে পারছে না। অন্যদিকে ড্যানি তার স্ত্রী অ্যামির উপর রেগে যায় আর সে অ্যামিকে আর কারোর সাথে কথা বলতে নিষেধ করে। এখন থেকে সবকিছু সে নিজে একা সামলাবে। কিন্তু অ্যামি তো এখন ড্যানির উপরই সন্দেহ করতে শুরু করে। সে ভাবে হয়তো সে তার ড্রাইভারের সাথে পালিয়ে অনেক বড় ভুল করেছে, কারণ সে ড্যানির অতীত সম্পর্কে কিছুই জানে না। সে বোকার মতো কেবল প্রেমে পড়ে তাকে বিশ্বাস করেছে এবং নিজের ড্রাইভারের সাথে পালিয়ে এসেছে। আর এখন এই জনহীন জঙ্গলের মধ্যে একে একে সবাই মারা যাচ্ছে। ড্যানি এটা শুনে প্রচণ্ড রেগে যায়। সে চিৎকার করে বলে, যদি আমি না থাকতাম তুমি তো এতক্ষণে মরেই যেতে। অ্যামি ড্যানির এই রূপ দেখে ভয় পেয়ে যায়, কারণ সে আজ পর্যন্ত কখনো ড্যানির এমন রূপ দেখেনি। এখন সে ড্যানির সাথে পালিয়ে আসার সিদ্ধান্ত নিয়ে অনুশোচনা করতে থাকে। এখানে চারজন লোক পরস্পরকে সন্দেহের দৃষ্টিতে দেখতে থাকে। কিছুক্ষণ পর উপর থেকে বাকি তিনজনে নিচে ফিরে আসে এবং জানাই যে তারা জিপিএস ডিভাইসটা ঠিক মতো ইনস্টল করে ফেলেছে এবং যদি ভাগ্য ভালো হয় তাহলে কালকের মধ্যেই কেউ না কেউ তাদের উদ্ধার করতে আসবে। এখন বেঁচে থাকা সাতজন অদ্ভুতভাবে একসাথে রাতের খাবার খেতে খেতে ভাবছে যে কিভাবে তাদের শুধু আগামীকাল পর্যন্তই টিকে থাকতে হবে। রাত নেমে এলে বাকিরা সবাই ঘুমিয়ে পড়ে, কিন্তু কার্লোস নিজের ফাইটিং প্র্যাকটিস শুরু করে দেয়, কারণ সে তার প্রতিযোগিতার জন্য প্রস্তুতি শেষ করতে চাইছে। কার্লোস যে নিজের স্বপ্ন পূরণের জন্য তার পরিবারকে ছেড়ে এসেছে, এমন ভয়াবহ পরিস্থিতিতেও সে কেবল তার প্র্যাকটিসেই মনোযোগ রাখছে। এই কারণে শুরুতে সে খাবার চুরি করেছে যাতে তার ডায়েটে কোনো ঘাটতি না পড়ে। কিন্তু যখন কার্লোস তার প্র্যাকটিস শেষ করে তখন সে দেখতে পায় সামনে কালো কাপড় পরে কেউ দাঁড়িয়ে আছে আর সে তার নিজের রিংয়ের মাস্কও পরে আছে। এরপর সেই ব্যক্তি কার্লোসকে ছুরি দিয়ে আঘাত করে তাকে হত্যা করে দেয়। ভোর হবার পর কেউ আর কার্লোসকে খুঁজে পায় না। তখন জ্যাক বলে তারা আলাদা আলাদা হয়ে কার্লোসকে খুঁজবে। তবে ডাক্তার কেভিন মনে করিয়ে দেয় গতকাল তারা জিপিএস ডিভাইস ইনস্টল করেছে, তাহলে এতক্ষণ তো উদ্ধারকারী দল চলে আসার কথা। কিন্তু কেউ জানতো না যে গতকাল তারা যে ডিভাইস ইনস্টল করেছে সেটা তাদেরই কোনো এক সদস্য ডিভাইসটার তার কেটে ফেলেছে, তাই এখন কোনো সিগন্যালই যাচ্ছে না। এই বিষয়টা না জেনে নিচে থাকা সবাই কার্লোসকে আশেপাশে খুঁজতে থাকে, কিন্তু তারা তাকে কোথাও খুঁজে পায় না। তখন কেভিন বলে তাদের উচিত আবার ডিভাইসটা চেক করে আসা। ক্রিস্টি তার সাথে যেতে রাজি হয়, কারণ এখন কাউকে একা পাঠানোর রিস্ক তারা নিতে পারবে না। কিন্তু যখন তারা পাহাড় উঠতে থাকে তখন তারা দূরে অনেকগুলো পাখি জড়ো হয়ে থাকতে দেখে, আর এটা দেখে দুজনে বুঝতে পারে যে সেখানে কিছু তো ঘটেছে। তাই পাহাড়ের চূড়ার দিকে না গিয়ে তারা ওই দিকেই হাঁটতে শুরু করে। সেখানে কার্লোসের মৃতদেহ পড়ে আছে, যাকে গতরাতে কোনো অজানা এক সদস্য মেরে এখানে ফেলে দিয়েছে। এরপর তারা দুজন নিজেদের ক্যাম্পে ফিরে বাকি সবাইকে জানায় যে তারা আরও এক সদস্যকে হারিয়েছে। এখন এখানে সবাই অ্যামি আর ড্যানির উপর সন্দেহ করতে শুরু করে, কারণ গতরাতে তারাই কার্লোসের সবচেয়ে কাছে শুয়েছে। যদিও ড্যানি তাদের বোঝানোর চেষ্টা করে যে সে কেন এমন কিছু করবে, আর সে একই প্রশ্ন সবার মনে ঘুরতে থাকে যে যদি তাদের মধ্যে থেকে কেউ একজন খুনি হয় যে এক এক করে সবাইকে মারছে, তাহলে তার উদ্দেশ্য কি, সে সব কেন করছে। তখন লিসা জানাই গতরাতে কেউ তার বন্দুক থেকে সবগুলি চুরি করেছে, এখন তার কাছে কেবল একটাই গুলি আছে যা তার পকেটে থেকে গেছে। এটা শুনে কেভিন বলে সে যখন ড্যানির চিকিৎসা করে তখন সে তার পিঠে একটা ট্যাটু দেখেছে। এমন ট্যাটু সাধারণত গ্যাংয়ের সদস্যরা করে, মানে ড্যানি হয়তো গ্যাংয়ের লোক। তার উপরে অ্যামি তো ড্যানির অতীতের ব্যাপারে কিছুই জানে না, তো হতে পারে ড্যানি এসব করছে। যদিও ড্যানি জানাই এই ট্যাটু সে নিজে করায়নি, বরং তাকে জোর করে করানো হয়েছে। তাকে মিথ্যা মামলায় জেলে পাঠানো হয়, আর সেখানে গ্যাং সদস্যরা তাকে ট্যাটু করতে বাধ্য করে। কিন্তু পরে সে নিজের জীবন বদলানোর জন্য অ্যামির বাড়িতে ড্রাইভারের কাজ নেই এবং সেখানে সে অ্যামির প্রেমে পড়ে। সে ক্রিমিনাল নয়, সে এসব কিছুই করছে না। ড্যানি অ্যামিকে আরও জানাই এটা সত্য যে প্রথম দিকে সে অ্যামির টাকার প্রতি আকৃষ্ট হয়ে তার কাছে আসে, কিন্তু পরে সে অ্যামিকে সত্যি সত্যি ভালোবেসে ফেলে এবং এখন সে তাকে বাঁচাতে যে কোনো কিছু করতে পারে।
তখন অলরেডি সন্ধ্যা নেমে এসেছে আর বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছে, তাই সবাই দৌড়ে প্লেনের ভেতর চলে আসে। কিন্তু তখনই তারা বুঝতে পারে যে কেন কেউ একজন তাদের মারছে। আসলে বৃষ্টির পানির কারণে প্লেনের সিলিং ভেঙে সেখান থেকে কিছু ব্যাগ বেরিয়ে আসে। আর যখন জ্যাক সিলিং সরায় তো দেখা যায় এর ভেতর অনেক সাদা ব্যাগ রাখা আছে। সবাই সাথে সাথে বুঝে ফেলে এগুলো তো ড্রাগের প্যাকেট, যেগুলো এই প্লেনের মাধ্যমে পাচার হচ্ছে। এখানে ড্যানি একসময় গ্যাংয়ে কাজ করেছে, তো সে বলে যে এগুলো তো প্রায় 20 টাকার মূল্যের হবে। সবার ধীরে ধীরে সব পরিষ্কার হতে থাকে কিভাবে এয়ারলাইন সাধারণ যাত্রী পরিবহনের ছল করে আসলে ড্রাগ পাচার করে। তাই তাদের টিকিট অন্যান্য ফ্লাইটের থেকে অনেক সস্তায় বিক্রি হয়। আর সম্ভবত এয়ারলাইনের গোপন তথ্য কোনোভাবে ফাঁস হয়ে গেছে, আর তাই তারা প্লেনটাকে ইচ্ছাকৃতভাবে এই জঙ্গলে ক্র্যাশ করিয়েছে। আর তাদের মধ্যে যে সদস্য অন্যদের মারছে সে নিশ্চিত এই মাল নিজের দখলে নেওয়ার জন্যই করেছে। কিন্তু এর পরও কিছু ব্যাপার তারা এখনো বুঝতে পারছে না যে সেই সদস্যের বাকি সবাইকে মেরে ফেলার কী প্রয়োজন ছিল। এখানে সবাই এসব ভাবছে, এমন সময় দেখা যায় অ্যামি ভয় পেয়ে প্লেন থেকে দৌড়ে পালিয়েছে। যেসব জিনিস যার সে এখন তাদের প্রাণে মেরে ফেলবে। তখন ড্যানি এমের পেছন পেছন যায় তাকে খুঁজতে। এরপর কেভিনের বোঝানোর পর যে তাদের কাউকেই বাইরে যেতে দেওয়া উচিত নয়, তারপর কেভিনের কথাই লিসাও তাকে খুঁজতে বের হয়। এখানে বাইরে আজ মুষলধারে বৃষ্টি পড়ছে আর ঝড়ো বাতাসের শব্দে আশেপাশের কিছু শোনা যাচ্ছে না। আর লিসা যখন তার বন্দুক নিয়ে এমিকে খোঁজার চেষ্টা করে তখন পেছন থেকে সেই খুনি এসে তাকে ছুরি দিয়ে আক্রমণ করে। এখানে লিসা মারার আগে খুনিটির মুখ সরানোর চেষ্টা করে যাতে তার চেহারা সে দেখতে পারে, কিন্তু তার আগেই সে মারা যায়। সকাল হবার পর লিসার লাশ দেখে সবাই রেগে যায়। তাদের হাজার চেষ্টার পরও সে খুনি বারবার কাউকে না কাউকে মেরে ফেলছে। সবাই একে অপরকে সন্দেহ করতে শুরু করে, কিন্তু কারো ঠিক বোঝার উপায় নেই যে তাদের 5 জনের মধ্যে আসল খুনিকে। ঠিক তখনই ক্রিস্টি জ্যাকের দিকে বন্দুক তাক করে আর সে জানায় কিছুক্ষণ আগে সে জ্যাকের জিনিসপত্র থেকে লিসার বন্দুকের সব গুলি উদ্ধার করেছে, যা লিসার বন্দুক থেকে চুরি হয়। তার মানে জ্যাকই আসল খুনি হবে। ক্রিস্টির কাছে তার আরও একটা প্রমাণ আছে। সে জ্যাকের ব্যাগ থেকে একটা স্যাটেলাইট ফোনও পেয়েছে, যা দেখে ক্রিস্টি শতভাগ নিশ্চিত হয়ে যায় যে সেই সবকিছু করছে। যদিও জ্যাক সবকিছু অস্বীকার করে, সে বলে এটা ঠিক যে সে লিসার বন্দুক থেকে তার গুলি সরিয়েছে, কিন্তু সে এটা এই জন্যই করেছে যে তার মনে হয়েছে লিসাই আসল খুনি, তাই সবার নিরাপত্তার জন্য সে গুলি সরিয়েছে। কিন্তু স্যাটেলাইট ফোন তো তার কাছে ছিলই না। হয়তো তাদের মধ্যে যে আসল খুনি সেই ফোন তার ব্যাগে রেখেছে যাতে সে ফেসে যায়। তখন কেভিন তাড়াতাড়ি বলে এই স্যাটেলাইট ফোন দিয়ে কল করে এখনই সাহায্য চাওয়া উচিত, কিন্তু ক্রিস্টি জানায় সে এটা ইতিমধ্যে চেষ্টা করেছে। এই ফোনে এমন এক পাসওয়ার্ড দেওয়া আছে যেটা আনলক না করলে ফোন কাজই করবে না। আর যেহেতু এই ফোনটা জ্যাকের বলে ধরা হচ্ছে তাই পাসওয়ার্ডে কেবল জ্যাকই জানবে, কিন্তু জ্যাকের দাবি এই ফোনটা তার নয় এবং সে পাসওয়ার্ডও জানে না। এবার ড্যানি রেগে গিয়ে জ্যাকের উপর হামলা করে, কিন্তু কেভিন তাকে বোঝায় যে যদি তারা জ্যাককে মেরেও ফেলে তারপরে স্যাটেলাইট ফোন আনলক না করলে তারা বাইরে বেরোতে পারবে না, তাই তাদের জ্যাককে বাঁচিয়ে রাখতে হবে। এরপর তারা আপাতত জ্যাককে বেঁধে রাখে। এখন বাকি 4 জন সিদ্ধান্ত নেয় যে তাদের মধ্যে কাউকে জ্যাককে টর্চার করতে হবে যাতে সে তার মুখ খোলে। র্যান্ডমলি ডাক্তার কেভিনের নাম উঠে আসে, তাই কেভিন জ্যাকের কাছে গিয়ে আবার তার কাছে পাসওয়ার্ড জানতে চায়, আর জ্যাক আবার অস্বীকার করে এবং বলে যে তাকে ফাঁসানো হচ্ছে। বাধ্য হয়ে কেভিন তার নখ উপড়াতে শুরু করে। এদিকে বাকি 3 সদস্য ক্রিস্টি, ড্যানি আর অ্যামি সে পাহাড়ের উপরে থাকা জিপিএস ডিভাইস চেক করতে চলে যায়। সেখানে তারা দেখে যে ডিভাইসের তার কেউ খুলে রেখেছে, তাই এতদিন ধরে কেউ তাদের রেস্কিউ করতে আসেনি, কারণ ডিভাইস তো তখন থেকেই বন্ধ। এখন ক্রিস্টি তার জোড়া লাগিয়ে ডিভাইসটা চালু করে দেয়। এতে অবশেষে তাদের লোকেশন আমেরিকায় পৌঁছে যায়, যারা এখনো সেই হারানো প্লেন খোঁজার চেষ্টা করছে। কিন্তু দেখা যায় যে লোকেশনটা পড়েছে অ্যামাজন জঙ্গলের মধ্যে, যেটা আমেরিকার সীমার বাইরে। আর যেহেতু এয়ারলাইন আমেরিকার রেজিস্টার্ড নয়, তাই তারা তাদের আর্মিকে জঙ্গলে পাঠাতে পারবে না। তাই এক সরকারি ইনভেস্টিগেটর ক্লেয়ার সে এয়ারলাইনের অফিসে গিয়ে পৌঁছায়, আর সে তার কোম্পানিকে তদন্তের আদেশ দেয়, কারণ তাদের এক প্লেন বেশ কিছুদিন ধরে নিখোঁজ এবং তারা কাউকে কিছু জানায়নি। এখানে সে এয়ারলাইনের ম্যানেজার কোরা হেসে বলে নিশ্চিন্তে তদন্ত করতে পারো, কিন্তু যেহেতু প্লেন আমেরিকার সীমার বাইরে তাই সেখানে কেবল মেক্সিকান আর্মি যেতে পারবে। এখানে রিভিল হয় যে সেই ইনভেস্টিগেটর ক্লেয়ার আসলে জ্যাকের স্ত্রী, আর জ্যাক সেখানে এয়ারলাইনের বিরুদ্ধে তদন্তের জন্য একটা সিক্রেট মিশনে গেছে। এই জন্যই ক্লেয়ার তাকে খোঁজার চেষ্টা করছে। এর ফলে এখন এটাও পরিষ্কার হয়ে যায় যে 5 জন সার্ভাইভারের মধ্যে জ্যাক আসলে কিলার হতে পারে না, যদিও বর্তমানে বাকি 4 জন তাকেই সন্দেহ করছে। এদিকে বন্দী হওয়া জ্যাকের কাছে ক্রিস্টি একা আসে। ক্রিস্টিরও মনে হয় যে জ্যাককে ফাঁসানো হচ্ছে। এখানে জ্যাক তাকে বোঝায় যে যদি সে আসলে সবাইকে মারতে চাইতো তাহলে সে লিসার গুলির সাথে পুরো বন্দুকটাই চুরি করত এবং বাকিদের সহজে মেরে ফেলতো, কিন্তু সে তা করেনি। ক্রিস্টি বুঝতে পারে জ্যাক তো সত্যি বলছে, তাই সে চুপিসারে কাউকে না বলে জ্যাকের দড়ি খুলে দিয়ে তাকে দূরে পালাতে বলে, যাতে বাকি সবাই তাকে আর টর্চার না করে। সকালে বাকি 3 জন অবাক হয়ে যায় যে জ্যাক কিভাবে পালিয়ে গেছে। এখানে ক্রিস্টি অভিনয় করে যে সে কিছুই জানে না। তখন ড্যানি আর অ্যামি রেগে যায়, কারণ যদি জ্যাক সত্যিই কিলার হয় তাহলে সে মুক্ত হয়ে যাওয়ায় সবার জীবন এখন রিস্কে চলে গেছে। কেভিন তো গতকাল জ্যাককে অনেক টর্চার করেছে, সে তো এর প্রতিশোধ নিতে আসবেই। এটা ভেবে ডাক্তার কেভিন ভয় পেয়ে যায়। তখন ড্যানি অ্যামিকে নিয়ে ক্রিস্টি আর ডাক্তার কেভিন থেকে আলাদা হয়ে অন্যদিকে চলে যায়, কারণ সে আর কাউকে বিশ্বাস করতে পারছে না।
কিন্তু ক্রিস্টি তাকে আবার বোঝায় যে যদি সবাই আলাদা হয়ে যায় তাহলে তাদের মধ্যে যে আসল কিলার তার কাজ আরও সহজ হয়ে যাবে। যদিও ড্যানি মনে করিয়ে দেয় যে তারা দুদিন একসাথেই থেকেছে, তবুও তাদের অনেক সঙ্গী মারা গেছে, তাই এখন আলাদা হওয়াই ভালো। অন্যদিকে জ্যাকও ক্যাম্প থেকে দূরে গিয়ে নিজে থাকার জন্য একটা আশ্রয়ের খোঁজে বেরিয়ে পড়ে। বাকি 4 সদস্যদের কাছে তো সে যেতে পারবে না, কারণ একমাত্র ক্রিস্টি ছাড়া বাকি 3 জন তাকে কিলার ভাবছে। এদিকে ড্যানি তখন অ্যামিকে আশ্বস্ত করে যে সে তার কিছু হতে দেবে না। তারা অলরেডি জিপিএস ডিভাইস চালু করেছে, রেস্কিউ টিম চলে আসবে, এবং সত্যি সেটাই হয়। মেক্সিকান আর্মির কাছে অর্ডার পৌঁছে যায় যে তারা এখন সেই ডিভাইসের লোকেশনে গিয়ে সেখানে থাকা সার্ভাইভারদের উদ্ধার করবে। এখন আর্মি ক্যাম্পের কিছু সেনা সদস্যদের একটা টিম একটা হেলিকপ্টার করে অ্যামাজনের জঙ্গলের দিকে রওনা দেয়। এদিকে ড্যানি আর অ্যামি একসাথে বসে আছে, আর বাকি 3 জন মেম্বার আলাদা আলাদা ডিরেকশনে এগিয়ে যাচ্ছে। হঠাৎ তারা একসাথে কয়েকটা গুলির শব্দ শুনতে পায়। এখানে তারা দৌড়ে একসাথে ক্যাম্পে ফিরে এটা দেখে অবাক হয়ে যায় যে ড্যানি আর অ্যামি দুজনকে কেউ পেছন থেকে গুলি করেছে, আর তারাও মারা গেছে। এখন এখানে ক্রিস্টি, জ্যাক আর কেভিন বেঁচে থাকা শেষ 3 জন সার্ভাইভার একে অপরের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকাচ্ছে। তাদের 3 জনের মধ্যেই একজন আসল কিলার, যে এতদিন ধরে সবাইকে মেরেছে। এদিকে আর্মিও সিগন্যাল পেয়ে এখন এই লোকেশনের দিকে এগিয়ে চলেছে। আর এভাবে শেষ হলো প্রথম নাম্বার এপিসোড। আবার দেখা হবে পরে এপিসোডে পার্ট নাম্বার 2-তে। আর আপনারা দেখতে চাইলে অবশ্যই কমেন্টস করবেন, তাহলে আপনার পদের মেসেজ করে আমি নতুন পার্ট বানাবো। এখন অপেক্ষায় থাকেন পার্ট 2 দেখার জন্য। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ও আরেকটা কথা, আবার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না তো। সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।